জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান। রাশেক রহমান প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলনে বলেছেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, বাস্তব কথা। কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। রাশেক রহমান, এই কথাটি নিয়ে আমার বেশ কয়েকটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, 400 কোটি টাকা সে একদিনে জমায়নি নিশ্চয়ই। ওয়ান ফাইন মর্নিংয়ে 400 কোটি টাকা জমানো সম্ভব হয়তো না, আমার কমন সেন্স যেটা বলে। দিনের পর দিন প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে সে দুর্নীতি করলো, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এত পরে জানালো প্রধানমন্ত্রীকে। প্রশ্ন 2, প্রধানমন্ত্রীর পিয়নই যদি দুর্নীতিবাজ হয়, প্রধানমন্ত্রীর বাবুর্চি বা তার নিরাপত্তায় নিয়োজিতরা টাকার বিনিময়ে তার নিরাপত্তাকে ঝুঁকির মধ্যেই ফেলবে না, তারই বা নিশ্চয়তা কি? 3 নম্বর প্রশ্ন, পিয়নের 400 কোটি টাকা, ড্রাইভারের শত শত কোটি টাকা, আর আমলাদের তো হাজার হাজার কোটি টাকা। তাহলে পেশা হিসেবে এখন তরুণ যারা আছে বা স্কুলে পড়ছে, তারা পেশা হিসেবে আপনার কি মনে হয়? আগে আমরা দেখতাম যে স্কুলে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী বা আরও লুক্রেটিভ সব পেশার কথা বলতাম। তো এখন আপনার কি মনে হয় যে যারা তরুণ বা যারা ছাত্র, তারা কেউ হয়তো পিয়ন হতে চাইবে, আমি অসম্মান করছি না কোনোভাবেই তাদেরকে, কেউ হয়তো ড্রাইভার হতে চাইবে অথবা বিসিএস ক্যাডার হতে চাইবে, কেননা হাজার কোটি টাকা, শত কোটি টাকার প্রলোভন মানুষ তো আমরা দিন শেষে। প্রশ্ন 4, এই পিয়নের কি সাজা হয়েছে? মানে সেও কি বেনজির সাহেবের মতো বিদেশে পালিয়ে গেছেন, নাকি তিনি জেলে? তিনি কোথায়? আপনি যদি জানেন আমাদের জানাবেন। আপনার জন্য আমি 3 মিনিট সময় দিচ্ছি, চাইলে আরো সময় বাড়িয়ে দিব। প্রথম কথা হচ্ছে যে আপনার প্রশ্নের ভিতরে একটা ফান্ডামেন্টাল ভুল আছে। সেটা হচ্ছে যে ড্রাইভার পেশাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কোনো পেশাকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল পেশার আমি মনে করি নিজ নিজ জায়গায় একটা সম্মান আছে। আর তার থেকেও বড় কথা, যে কোনো পেশায় আপনি যদি নিষ্ঠা এবং সততার সাথে নিয়োজিত থাকেন, তাহলে আরেকজন বিতর্কিত কোনো কাজ করবে বলে তার বৃত্তিটা বিতর্কিত হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, সেটা আমি মানি না। তবে বাংলাদেশের একটা ঐতিহ্য বলেন বা একটা অতীত থেকে আজকে বর্তমান, এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও চলবে, একটা সংস্কৃতি আছে। সেটা হচ্ছে এমন যে আপনি যখন বিয়ে করাতে যান, মানে ঠিকঠাক করে বিয়ে করাটা চল বাংলাদেশে আছে, তো দেখা গেছে আপনি ডাক্তার না প্রকৌশলী, তার থেকেও বেশি প্রাধান্য পেয়েছে আপনি উপরি কত টাকা কামাই করেন। অর্থাৎ মেয়েকে যে জামাইয়ের হাতে তুলে দেবেন, সে জামাইয়ের অতিরিক্ত অবৈধ আয় আছে কিনা। এখন সেটা প্রকৌশলী কিনা, সেটা চিকিৎসক কিনা, সে কোন ক্ষেত্রে কাজ করছে, সেটা তো যারা বিয়ে দিচ্ছে তারা বিচার করে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আপনি যারা বিয়ে দিতে যাচ্ছে তাদেরকে আপনি আসলে ফান্ডামেন্টালি সবাইকে, আপনি যত সময় নিয়ে আমার প্রশ্নগুলো করলেন, আমার প্রশ্নের উত্তর ঠিক না দিতে পারলে আপনিও বুঝবেন না আমি কি বলতে চাচ্ছি, লোকেও বুঝবে না। এটা তো কোনো কৃতিত্ব নাই। ইউ হ্যাভ টু লেট মি ফিনিশ। আমি যেটা বলতে চাচ্ছি, আমি নিজেই ভুলে গেলাম, আপনি আমাকে ইন্টারাপ্ট করেন। আমি যেটা বলতে চাচ্ছি কি, যে মাননীয় প্রধানমন্ত্রী একটা দিকে খুব সুন্দরভাবে ইঙ্গিত করেছেন, আমার এই সাংস্কৃতিক চলের মধ্যে দিয়ে আমি ইঙ্গিত করছি, সেটা বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। আপনার কথা সঠিক যে 400 কোটি টাকার যে মালিক হয়েছে সে যেমন একদিনে হয় নাই, ঠিক একইভাবে এই যত দুর্নীতির গল্প আপনি আমায় বলছেন সেগুলো একদিনে হয় নাই। সুতরাং যেহেতু এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে জমে একটা পর্যায়ে এসেছে, সুতরাং হ্যাঁ, বাবুর্চি দুর্নীতিগ্রস্ত হতে পারে, পিয়ন দুর্নীতিগ্রস্ত হতে পারে, ড্রাইভার হতে পারে, আবার একদম সর্বোচ্চ শিখরে যারা আছেন তাদেরও অনেকের ঘটনা আমরা শুনতে পারছি। আমি তো অস্বীকার করছি না, মাননীয় প্রধানমন্ত্রী করছেন না। তবে হ্যাঁ, তিনি আর যাই হোক আপনার আমার মতো সাধারণ নন, এটাই আমি বিশ্বাস করি। একজন অনন্য অসাধারণ মানুষ যখন অকপটে বলে ফেলেন
যে তার পিয়ন 400 কোটি টাকা ইনকাম করেছেন এবং তিনি ব্যবস্থা নিয়েছেন, তখন তাকে আমি বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি। এবং তিনি এটাও বলেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যে এত বড় বড় রাঘব বলদের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার সাহস করতে পারে বা চেষ্টা করছে। এখন আপনি যদি বলেন আমি কি বন জঙ্গল সব উজাড় করতে পেরেছি, না এখনো পারি নাই, দুর্নীতিগ্রস্ত মানুষ এখনো আছে। কিন্তু আমাদের অভিযান যে শুরু হয়েছে, এটা কিন্তু এই যে আমার বাবুল ভাই এখানে আছেন, ওনার বিএনপি দলীয় আরেক নেতা যিনি আমাদের দল একসময় ছিলেন, গোলাম মোল্লা রনি, তিনিও গত কয়েকদিন আগে টেলিভিশনে বলেছেন যে বহু হাজার মানুষের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। যেই ঘুমটা আমি হারাম করা শুরু করেছি, আপনারা আমার এখন দোয়া করা উচিত এবং সহযোগিতা করা উচিত যাতে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবিরুদ্ধে তার যে অবস্থান সেটা জারি থাকে এবং দেশটা যাতে আরো ভালো। জি, আমি আরেকটু সময় দিচ্ছি। এটা গেল এক। জি, আর দুই নাম্বার মিনিট। হচ্ছে অবশ্যই যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি দেশ ছেড়ে কোথাও পালিয়ে যান নাই। আর আপনি অন্য যাদের কথা বললেন, তিনি কি জেলে, তার নামে মামলা আছে? না, সেটা তো আমি জানি না, আমাকে মামলা নাম্বার জিজ্ঞেস করা হয়নি। আপনি গেলেও আপনি জিজ্ঞেস করার মতো অবস্থায় থাকতেন না, কারণ একদম সব শেষে। আমি জানি না আপনি, আমি তো প্রেস কনফারেন্স যাই, সুতরাং আপনি গেলে বুঝবেন পরিবেশটা। তবে মাননীয় প্রধানমন্ত্রী যখন বঙ্গবন্ধুর কন্যা যখন বলে আমি ব্যবস্থা নিয়েছি, তখন আর এটা নিয়ে বেশি সন্দেহ করার দরকার নেই। আই থিঙ্ক হোয়াট শি সেজ শি মিনস অ্যান্ড শি ইজ এ ভেরি অনেস্ট পার্সন, এটা নিয়ে কোনো প্রশ্নের কথা নেই। আর উনি বেসিক্যালি যে জায়গাটা ইঙ্গিত করেছেন যে আমাদেরকে এখন সময় এসেছে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে হিট করতে হবে। এবং তিনি বলেছেন যে আমরা বাংলাদেশ থেকে প্রথমে জঙ্গিবাদকে দূর করেছি, এখন পর্যায়ক্রমে আমরা দুর্নীতিকেও দূর করব। এবং তার কথায় আমি যুক্তি খুঁজে পাই, আপনি কখনো একসাথে চারদিকে যুদ্ধ করতে পারবেন না, আপনাকে এক একটা দিক পরিষ্কার করে আসতে হবে। এবং দুর্নীতির যে জায়গাটা এখন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক দূর সফল হবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, কোরআনে যদি বিশ্বাস করেন, বাইবেলে যদি বিশ্বাস করেন, গীতায় যদি বিশ্বাস করেন, বেদে যদি বিশ্বাস করেন, ইবলিশ শয়তানে যদি বিশ্বাস করেন, তাহলে আপনি জিহাদ করবেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অন্যায় কমিয়ে আনবেন, দুর্নীতি কমাবেন, কিন্তু সম্পূর্ণভাবে শূন্য হয়তো আপনি করতে। আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পাইনি, এখনো 40 সেকেন্ড বাকি। জি, প্রথম প্রশ্নটা ছিল 4টি প্রশ্নের মধ্যে প্রধানমন্ত্রী আশেপাশে থেকে সেই যে দিনের পর দিন দুর্নীতি করলো রাষ্ট্র গোয়েন্দা সংস্থা, এত পরে প্রধানমন্ত্রীকে জানালো। আচ্ছা, কেন না শুনেন, 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তারা তো বঙ্গবন্ধুর আশেপাশেই ছিলেন। এমনকি মেজর জেনারেল জিয়াউর রহমানও তো সেই যুদ্ধের সাথে জড়িত ছিলেন, যেটা অ্যান্থনি মাসকারেনাসের যে ইন্টারভিউ কর্নেল ফারুক মোর সেখানে চলে এসেছে। এবং আপনি জানেন যে দলিল দস্তাবেজ ঘাটলে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যেই রাষ্ট্রদূত তিনি এই দূতাবাসের জন্য ব্যবহৃত 4 কোটি টাকা, ওই সময়কার 4 কোটি টাকা বের করে কোথায় বিলিয়েছেন এই হিসাব এখনো পাওয়া যায় না। সুতরাং দুর্নীতি তখনও ছিল, এখনো আছে, তখনও বঙ্গবন্ধু আশেপাশের লোকজন ছিলেন, এখনো আমি মনে করি শেখ হাসিনা আশেপাশের লোকজন থাকতে পারে। এবং শুধু তাই না, বাবুল ভাই মানবেন কিনা জানি না, বেগম খালেদা জিয়াও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার আশেপাশে কি দুর্নীতিগ্রস্ত লোক ছিল? দুর্নীতি আমাদের একটা সংস্কৃতি, অনস্বীকার্য বাস্তব। শহীদুল ইসলাম বাবুল, প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করি না, আমার দায়িত্ব অনিয়মগুলো ধরে দেশকে একটা অবস্থায় নিয়ে যাওয়া। তিনি বলেছেন হাত যখন দিয়েছি ছাড়বো না, আপন পর জানি না, তিনি স্পষ্ট করেছেন আপন পর জানি না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সি থাকবে। প্রধানমন্ত্রীর এই দৃঢ় চিত্তকে আপনি কিভাবে দেখছেন? 2 মিনিট সময়। আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক, দর্শক শ্রোতা সবাইকে আমি অভিবাদন জানাই। শোনেন, নিবারণ ভট্টাচার্যের একটা কথা আছে যে এই রাষ্ট্রটাকে আমি নিবিড়ভাবে চিনি এবং আমি শুধু এর পরিণতিটাই দেখছি, সে কতটা মিথ্যাবাদী, জোচ্চোর এবং প্রতারক হয়ে উঠতে পারে। কেন বলছি? দেখেন, প্রত্যেকটা কথা আপনি যদি বিশ্লেষণ করেন, এই রাষ্ট্র সমাজ, আওয়ামী লীগ, উনি বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই শুরু করলো, কেবল শুরু করলো, 16 বছর ক্ষমতায় আছে। এই রাষ্ট্রটাকে যখন ফোকলা করে দেওয়া হয়েছে, এই রাষ্ট্রের টাকায় বিদেশে শত শত বাড়ি হয়, বিলেতে এক একজন মন্ত্রীর, এমপির, আবার বহাল তবিয়তে থাকেন, আবার নমিনেশন পান, আবার সংসদীয় কমিটির সভাপতি হন। একটা তদন্ত বাংলাদেশের দুদক, রাষ্ট্র, এনবিআর, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন কেউ করে না, কেউ জিজ্ঞাসা করবার ক্ষমতা রাখে না। আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য বিলেতে, তার একাধিক বাড়ি মাদারীপুরের, তার সম্পর্কে অনেক লেখালেখি, এরকম কথা হয়েছে, জানি না। এই যে আপনি ইরা বলেন, বেনজির সাহেব বলেন, কে এই তার এই দুর্নীতি একদিনে, মহিরু যেটা হয়েছে একদিনে হয়েছে, এই রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি, সংস্থা, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, ডিবি, কত সংস্থা, তারা কি খুঁজে বের করেছে? এই অলিগারদের দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্বের কারণে একটা মিডিয়া হাউস তাদের দুর্নীতিটা খুঁজে বের করলো। এই রাষ্ট্র মানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। এখন বলছেন যে কি পিয়নকে বের করে দিয়েছি 400 কোটি টাকা। ছোট করছি না কাউকে, দারোয়ান বলেন, পিয়ন বলেন, চাপরাশি বলেন, তারপরে ড্রাইভার বলেন, যেই বলেন, যাকেই ধরেন, শত শত কোটি টাকা। তো এত টাকা আমার রিজার্ভে টাকা নাই,
আমার গ্যাস কিনতে পারি না, 25টা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট বন্ধ গ্যাস ভিত্তিক, প্রতিদিন লোডশেডিং হচ্ছে, প্রতিদিন গ্যাস উৎপাদন করতে পারছে না। আপনি সিএনজির লাইন দেখেন শূন্য, আপনি দেনা মেটাইতে পারছেন না। আদানির মতো প্রতিষ্ঠান বলছে 7,000 কোটি টাকা পাওনা দিতে পারছে না সরকার। রিজার্ভ তলানিতে নামছে তো নামছে, আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন দেশ বিদেশ। কি দরকার? এই 400 কোটি এরকম 4জন পিয়নকে ধরলেই তো আপনার এই 1600 কোটি ভিক্ষার টাকা হয়ে যায়। আপনি চায়না থেকে গেলেন, আপনি ঋণ সহায়তার জন্য, বাজেট সহায়তার জন্য 50 বিলিয়ন ইউয়ানের জন্য পাইলেন 1 বিলিয়ন ইউয়ান। এই যে সামগ্রিক শেষ করতে হবে, আমি শেষ করে দেব। এই যে সামগ্রিক বিষয়গুলা, এই বিষয়গুলা এই রাষ্ট্রের জন্য খুব দুর্ভাগ্যজনক। জি, প্রধানমন্ত্রী আজকে প্রেস কনফারেন্সে এটাও বলেছেন, প্রশ্ন ফাঁস, বিএনপি আমলে হাওয়া ভবন থেকে একটা তালিকা দেওয়া হতো, সেই অনুযায়ী চাকুরি হতো, তখন থেকে অনিয়ম প্রশ্ন ফাঁস শুরু। অনেকে বলে এইসব ধরা হলে নষ্ট হবে। জি জি, শহীদুল ইসলাম বাবু, আমি আপনাকে প্রশ্নটা করিনি, আমি ঘুরে এসে প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে নিব, আপনি তৈরি করতে থাকুন। রাশিক রহমান, আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পেনশন স্কিম নিয়ে শিক্ষকরা দাবি দাওয়া পাঠিয়েছে, সেখানে কিছু ভ্রান্ত ধারণাও আছে তাদের। সার্বজনীন পেনশন স্কিম করা হয়েছে সবার জন্য, পেনশন নিয়ে তাদের দাবি দাওয়া বিভ্রান্তকর, আন্দোলন চালাতে থাক, চালাতে একসময় যখন টায়ার্ড হয়ে যাবে তখন বলবো। রাশিক রহমান, আন্দোলন চালাতে শিক্ষকরা টায়ার্ড হয়ে গেলে শিক্ষার্থীদের পড়াশোনার আসলে কি হবে? কেননা এই সময়টা কি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে লেখাপড়া বন্ধ থাকবে? ধরেন 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, আজকে 14 জুলাই, আজকে পর্যন্ত পাঠদান বন্ধ, এবং তারা যদি আরও চালাতে থাকে, ধরলাম যে এই পুরো মাসটাই কি তাহলে আমরা খরচের খাতায় ধরে নিব কিনা, এইরকম কিনা? আপনি ওই সংবাদ সম্মেলনে ছিলেন, বাড়তি কোনো তথ্য আছে যে কতদিন চালাতে তারা টায়ার্ড হবে? জি, 2 মিনিট সময়। প্রথম কথা হচ্ছে যে আপনি সত্যি যদি শিক্ষা নিয়ে খুব চিন্তিত থাকেন, ওখানেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে ইঙ্গিত করেছেন যে আমরা অনেকেই শিক্ষিত বলে দাবি করি, কিন্তু আসলে শিক্ষার যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে সকলের ভালো চাওয়া। বাবুল ভাই কৃষক দলের সেক্রেটারি হতে পারেন, কিন্তু তিনি যদি এখন অসুস্থ হন, আমি আল্লাহ তাআলার কাছে কামনা করবো তিনি সুস্থ হয়ে উঠুন। এটাই আমি মনে করি শিক্ষার একটা বিরাট বড় ধারক বাহক বা পরিচয় বহন করে। ওই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলছেন যে সার্বজনীন পেনশন স্কিমে যেখানে বাংলাদেশের 17 কোটি মানুষের একটা নিশ্চিত জীবন বা আধুনিক একটা নিরাপত্তা বলয়ের অধীনে নিয়ে আসার একটা জায়গা তৈরি হলো, সেটাকে আমরা আমলে না নিয়ে আমার কতটুকু হওয়া উচিত ছিল বা হয়নি সেটাকে সামনে রেখে আমি একটা আন্দোলনে যাচ্ছি। এই বোধের জায়গা আপনি কিন্তু সবসময় সবাইকে একদম চামিচ ধরে বুঝিয়ে দিতে পারবেন না, আবার সব জায়গায় কিন্তু আপনি ঘাড়ে ধরে গায়ের জোর দিয়েও একটা জিনিস ফলপ্রসূ করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য সহকারে আপনাকে সময় দিতে হবে যে যিনি দাবি তুলছেন তিনি হয়তো বা তার উপলব্ধির জায়গাটা পরিষ্কার হবে। এবং ওই যে বিভ্রান্তির যে কথাগুলো বললেন, অফকোর্স সরকার এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক যে দক্ষতা, রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে তার একটা কর্মী বাহিনী বলেন বা অনুসারী যারা আছেন, তাদের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। ইট রিকোয়ার্স টাইম। এখন আনফর্চুনেটলি বাংলাদেশের শিক্ষকরা তাদের পেনশন স্কিম নিয়ে তারা খুশি না, এর জন্য আন্দোলন করছেন। অনেক সময় এমপিওর জন্য খুশি না হলে আন্দোলন করছেন, বিভিন্ন দাবিতে করতে পারেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ওই গণতান্ত্রিক অধিকারের জায়গায় আপনি একদম তিনিও যেমন রুলারের ফিতা বেঁধে দিয়ে বলতে পারেন না যে আমার এ না দিলে আমি বাড়ি যাব না, ঠিক একইভাবে আমরাও যখন সরকারে থাকি আমরাও ফিতা বেঁধে দিয়ে বলতে পারি না যে 14 দিন থেকে 1 সেকেন্ড বেশি হইলে আপনাকে ঘরে ফিরে যেতে হবে। ইয়েস, ইটস এ প্রসেস, এটা একটা প্রক্রিয়া। এখন প্রক্রিয়া তো কারো ভালো লাগে না, এটা বাস্তবতা। আপনি ছোটবেলার থেকে বড় হয়েছেন কোনো প্রক্রিয়া না থেকে বাংলা সিনেমা। জি, আমি আরেকটা প্রশ্ন করে, প্রসেস খেতে হয়, ব্যায়াম করতে হয়, লেখাপড়া করতে হয়, পরিশ্রম করতে হয়, জ্বর হয়, তার মধ্যে দিয়ে মানুষ বড় হয়। তো দিস ইজ এ প্রসেস, কিছু করার নেই। আমি আরেকটা প্রশ্ন করে সময় দিচ্ছি। গতকাল ওবায়দুল কাদের সাহেব বললেন যে ভুল বুঝাবুঝি মিটেছে, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর চালু হবে। তো আমরা তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে শিক্ষকরা হয়তো ক্লাস নিতে ফিরে যাচ্ছেন, যেহেতু ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। আজকে শিক্ষকরা জানালেন দাবি পূরণ না হয় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 13তম দিনে এসে শিক্ষকদের সাথে একটা বৈঠক হলো, 13টি গুরুত্বপূর্ণ দিন পার হলো, ক্লাস হলো না, পরীক্ষা হলো না, প্রশাসনিক ভবনে অনেকে কাজ করাতে যান, কেননা কর্মচারীরাও সেই আন্দোলনে যোগ দিয়েছেন, প্রশাসনিক ভবনে গিয়ে ফিরে আসছেন মানুষজন। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের যে আপনারা পড়ার টেবিলে ফিরে যেতে বলছেন, এবং আজকেও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর যেটা দেখলাম যে শিক্ষার্থীরা যেমনটা বলেছে, মানে সমস্যা খুব সহজেই আসলে সমাধান হচ্ছে না। তো তারা যে পড়ার টেবিলে ফিরে যাবে তাদেরকে পড়াবে কে? শিক্ষকরাই যদি আসলে না ফিরেন। 2 মিনিট সময়। প্রথম কথা হচ্ছে আমি যেটা বলবো
বলবো আপনারা ভালো লাগবে না, সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকজন শিক্ষকের বিবৃতি মানে বিবৃতি মানে বাইটগুলো সংবাদে দেখেছি, শুনেছি। শিক্ষক আসলে পেনশন বা বেতনের জন্য পড়ায় বলে আমি বিশ্বাস করি না। সত্যিকার যিনি শিক্ষক, আমার বাবাও শিক্ষক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন। এটা একটা হৃদয়ের ভিতরে লুকায়িত একটা তাড়না থাকে, শিক্ষা দেওয়ার, শেখানোর, মানুষকে উজ্জীবিত করার, ভালো মানুষ তৈরি করার। আমার এইসব বক্তব্য শুনে মনে হয়েছে যে তারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন। সেই জায়গা থেকে জনাব ওবায়দুল কাদের, আমার দলের সাধারণ সম্পাদক, তার একটা বিশ্লেষণ ছিল। আজকে একটা পরিবর্তিত পরিস্থিতি সেটা হতেই পারে। আমি আবারও বলছি যে যারা সম্মানিত শিক্ষক, তাদের দাবির সাথে আমি একমত না হলেও তাদের আন্দোলন করার যে অধিকার আছে সেটার আমি বিরোধিতা করতে চাই না। আর এটাও আপনাকে আমি বলতে চাই যে শিক্ষক তারা আন্দোলন করছে বলে আমার যে ছাত্র তারে আমি ক্লাসরুমে যেতে বলবো না, সেটা তো সঠিক নয়। হ্যাঁ, ক্লাসরুমে যাওয়ার পরে যদি শিক্ষক না থাকে তখন দেখা যাবে, তখন ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আপনি যেভাবে শরবতের মতো একাকার করতে চাচ্ছে পানি এবং চিনিকে, ব্যাপারটা ইটস নট অলওয়েজ লাইক দ্যাট। এবং এটা কিন্তু আসলে অনেক সময় সুযোগ নেওয়ার মতো ব্যাপারও হয়। যখন শিক্ষক দেখছেন ছাত্র রাস্তায় আছে, আমিও যাই, ঠিক আছে, যখন আসবে তখন দেখা যাবে। সো রিয়েল ডাইনামিক্স অফ লাইফ এগুলোকে হিসাবে না নিয়ে আমি মনে করি অতি সরলীকরণ করার কোনো সুযোগ আসলে নাই। জি, শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের অবস্থান হচ্ছে প্রতিবন্ধী কোটা ছাড়া সব কোটা তুলে দিতে হবে। কোটা সংস্কার আন্দোলনে আপনাদেরও সায় আছে। প্রশ্ন ছিল যে জি, আগের প্রশ্নটা, সেটার উত্তরও আমি নিব। বিএনপি সাপোর্ট দিচ্ছে, অথবা আওয়ামী লীগের ভাষায় যদি বলি বিএনপি এই আন্দোলনে উস্কানি দিচ্ছেন। প্রধানমন্ত্রী আজ বলেছেন প্রেস কনফারেন্সে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বলেছেন সরকারি চাকরির ক্ষেত্রে মেধা আর কোটা এক জিনিস না, এখানে দ্বন্দ্ব সৃষ্টি করা একটা কৌশল। তার মানে হলো মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা তারা হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রী বলেছেন। শহীদুল ইসলাম বাবুল, আপনাদের কি মনে হয় যে কারা বেশি মেধাবী? কারণ আপনারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে আচ্ছা, আমরা এই বলছেন। প্রশ্নের উত্তর আগে দেব না আগের প্রশ্নের উত্তর আগে? জি, আমি আগের প্রশ্নের জন্য আমি 2 মিনিট সময় দিচ্ছি, এই প্রশ্নের জন্য 2 মিনিট সময় আচ্ছা, দিচ্ছি। প্রশ্ন ফাঁস বিএনপির আমলে হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছেন। তিনি খুব মানে সাবলীলভাবে বলেছেন। এবং ওই যে পিয়নের কথা যেমন বলেছেন, 400 কোটি টাকা হেলিকপ্টারে চড়েন, তাকে বের করে দিয়েছি, শাস্তি ওটুকুই হয়তোবা, আমরা জানি না। কিন্তু আপনিও জানেন না, আপনি গণ অধ্যাপকের কাছে, আমরাও জানি না। মানে বিষয়টা এমন ফানিভাবে বা হালকাভাবে, তুচ্ছভাবে উনি বলেছেন যে 400 কোটি টাকা কিছুই না, পিনাট। ও কামিয়েছিল, হেলিকপ্টারে চড়ে ওকে বের করে দিয়েছি। কি বিচার হয়েছে কেউ জানে না। বেনজির সাহেব চাকরি খোয়ানো, বের করে দেওয়াই একমাত্র শাস্তি। 400 কোটি টাকা একজন পিয়ন, 4র্থ শ্রেণীর একজন কর্মচারী। বেনজির সাহেব ওই যে বলে না যে স্যার আমি খারাইয়া দেবো, আপনি আমারে বসাইয়া দেবেন। বেনজির সাহেব অবস্থা, আমরা দুদক, আমরা মামলা করব, আপনি মাথা ন্যাড়া করে দেশ থেকে চলে যাবেন এই ফাঁকে। তাই হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই সাবলীলভাবে, রাষ্ট্রীয়ভাবে কোন দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া না হচ্ছে। বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলতে 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 মুখে ফেনা তুলে ফেলছি। আজ থেকে 11 বছর যাবৎ বলছি, একটা ব্যাংক গিলে খেয়ে ফেলছে। আপনি 1600 কোটি টাকার জন্য 200 জনের লাটবহন নিয়ে আপনি চায়না যাচ্ছেন, কাকুতি মিনতি করছেন, ফিরে আসছেন, আর একলাই 4000 কোটি টাকা 5000 কোটি টাকা মেরে দিল, তার টিকিটই আপনি স্পর্শ করলেন না, তার তদন্ত আপনি করতে পারলেন না। এখন দুদকের অ্যাডভোকেট বলছে যে যেই সব কাহিনী আসছে শুনছি, এই মানে শৈলচূড়ার উপরেরটা শুধু দেখছি, 25টা দুদক দিয়েও এই তদন্ত করে শেষ করা যাবে না। আপনি চিন্তা করতে পারেন এই রাষ্ট্রটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দুদকের আইনজীবী বলছে যে 25টা দুদক দিয়েও তদন্ত করে শেষ করা যাবে না। যেসব খবর আসছে শুনছি, এই খবরগুলো এতদিন কোথায় ছিল লুকায়িত? এই রাষ্ট্রের একজন বিএনপির একটা ছেলে, তার 14 গোষ্ঠী কি মামুর গোষ্ঠী, খালার গোষ্ঠী যদি চাকরি কোনোভাবে পেয়েও যায় অতি মেধার জোরে, আপনি সেকেন্ডের ভিতর তদন্ত করে তার নামাজ পড়েছে কি করেছে সেটা বের করতে পারেন। আপনার গোয়েন্দা সংস্থার প্রধান, পুলিশ প্রধান। জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি কি আমাকে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন? মানে হাওয়া ভবনে প্রশ্ন ফাঁসের বিষয়ের সাথে এগুলো আমি ঠিক বুঝতে পারছি। আমি বলছি না, হাওয়া ভবনের প্রশ্ন ফাঁসের যদি কোনো বিষয় থাকে বিএনপির আমলের, এই 17 বছর ওনারা ক্ষমতায় আছেন, তো ওনারা কি ঘাস কাটেন? কেন তদন্ত করছেন না, সে অপরাধ বের করছেন না? তার মানে কি এই সমস্ত মিথ্যা অসত্য তথ্য? বাংলাদেশের বিসিএস এ তোফাইল ক্যাডারের কাহিনী আমরা জানি। এইচটি ইমাম সাহেব প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি বলেছেন কোনোভাবে খালি রিটেন পরীক্ষাটা দাও, বাকিটা আমাদের দায়িত্ব। একজন ভাইস চ্যান্সেলর বলেছেন যে ছাত্রলীগ করলে চাকরি করবার কোনো প্রয়োজন নাই। প্রধানমন্ত্রী আজকে প্রশ্ন ফাঁস নিয়ে যেটা বলেছেন যে কে খুঁজে দেখবে, প্রশ্ন ফাঁস করা অপরাধ, যিনি নেন তিনি সেটাও অপরাধ, এগুলো কে খুঁজবে? সাংবাদিকরা আপনারা খুঁজে দেখেন। তাহলে কি কারণে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে আমরা ট্যাক্স দিয়ে মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে আমরা
আমরা পুষছি শুধু বিএনপি জামাতকে পেদানি দেবার জন্য, তাদেরকে নির্মূল করবার জন্য। এই তো হচ্ছে। জি, আমার আর দ্বিতীয় আপনি পরের যে প্রশ্ন, প্রশ্নটা করেছেন কি যে কি কোটা আন্দোলন নিয়ে কোটা আপনাদের আন্দোলন। অবস্থান। হ্যাঁ, জি, প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী, তাই না? শোনেন, এই কোটা নিয়ে যেটা হচ্ছে এটা প্রতারণা। 18 সালে যদি সেটাই উনি মিন করে থাকেন, বলে থাকেন, তাহলে কি কারণে কোটা তিনি বাতিল করলেন? তিনি বলেছেন যে কি তিনি রাগের বশবর্তী হয়ে না কিসের বশবর্তী হয়ে কোটা তখন বাতিল করেছিলেন, বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলেন। আমাদের সংবিধানের আর্টিকেল 48-এর 2-তে স্পষ্ট করে বলা আছে যে প্রধানমন্ত্রী মন্ত্রীরা সংবিধানের রক্ষণ নিরাপত্তা বিধান করবেন এবং কোনো প্রকার ভীতি, অনুগ্রহ, অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাযথ আচরণ করবেন। এটা কি সংবিধানের রক্ষা হলো? আবার এখানে আর্টিকেল 29-এর অনে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। এটা আমাদের সংবিধানের কথা। আবার আর্টিকেল 21/2-এর সাব আর্টিকেলে বলা হয়েছে, জোর দিয়ে বলা হয়েছে, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ এবং জন্মস্থানের কারণে কোনো নাগরিকের সাথে কোনো বৈষম্য করা চলিবে না। এবং শুধুমাত্র 29-3-এ বলা হয়েছে যে সমাজের অনগ্রসর অংশ তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যেতে পারে। এখানে 72-এর যে সংবিধান এবং যে গণপরিষদে আলোচনা হয়েছিল, কোথাও মুক্তিযোদ্ধাদের কোনো নাতিপুতির কোটার বিষয়ে কোনো বাবুল প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে সেটাও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যারা এই আন্দোলনকে হ্যাঁ বলছে তারা আসলে সংবিধান পড়েনি অথবা সংবিধান বোঝেনি। তিনি বলেছেন কোটা বাদ দেওয়ার ফলে ফরেন সার্ভিসে মাত্র 2 জন আর পুলিশে মাত্র 4 জন নারী সুযোগ পায়। সেই তথ্য তিনি তুলে ধরেছেন। আমি সেটা বলছি না, আমি কোটা নিয়ে বলছি যে আমার সংবিধানে এই ধরনের কোটার কোনো অনগ্রসর জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। আমি বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার বা কি বীরুত্তম, বীর প্রতীক তাদেরকেও বলতে শুনেছি যে আজকে স্বাধীনতার 53 বছর বয়স পরে মুক্তিযোদ্ধার নাতিপুতির কোটা মানে আওয়ামী লীগের চেলা চামুন্ডা তাদেরকে চাকরিতে ঢুকাবার যে অপকৌশল, সেটাই মাত্র। জি, রাশেক রহমান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেটা শহীদুল ইসলাম বাবুল মাত্রই উল্লেখ করলেন, প্রশ্নফাঁসের বেনিফিশিয়ারিদের খুঁজে পেলে তাদের চাকরি থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের খুঁজে দেবে কে? এ সময় প্রধানমন্ত্রী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুবিধাভোগীদের তালিকা ও প্রমাণ জোগাড়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মানে প্রশ্ন ফাঁস করে যারা বেনিফিশিয়ারি হয়েছেন তাদের খুঁজে বের করার দায়িত্ব আসলে কার বা কাদের? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? মানে আমাদেরকে এটা দায়িত্ব খুঁজে দেওয়ার কিনা আমি আসলে ঠিক বুঝতে পারিনি। 2 মিনিট সময় আপনার বুঝতে হবে, আসলে বুঝতে পারতেছেন না, কমই বুঝতে পারছেন যে সমস্যা। বের হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো বলেন নাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা বাহিনী তাদের দায়িত্ব তারা পালন করবেন না। যেহেতু এটা সংবাদ সম্মেলন, তাই যেহেতু দেশের প্রথিতযশা সাংবাদিকরা আমাদের সামনে ছিলেন, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে আপনারাও সহযোগিতা করুন এবং আপনারাও তথ্য উন্মোচন করুন। কারণ এটা সত্যি বাংলাদেশের একেবারে স্বাধীনতা লগ্নের আগ থেকে আজ পর্যন্ত যখন সংকটকালীন সময় সাংবাদিকদের তো একটা প্রশংসনীয় ভূমিকা ছিল এবং সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এটা যদি সত্য হয় তাহলে দেশের যিনি নির্বাহী সর্বোচ্চ জায়গায় আছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি তাদের কাছে একেবারেই উদাত্ত চিত্তে একটা আহ্বান জানাবেন, সেটা বুঝতে না পারাটা ঠিক না। আমি বরঞ্চ মনে করি সেটা একটা সংকট। এটা গেল 1। আর 2 নম্বর দেখেন, আমার মনে হয় বাবুল ভাই বোধহয় ভুলে গেছেন যে 2001 থেকে 2006 সাল যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ডক্টর ওসমান তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং সেই সময় পরীক্ষার প্রশ্নের নিয়ে এবং পরীক্ষা নেওয়ার এত অনিয়ম এমন জায়গায় পৌঁছালো যে তৎকালীন যে ইউনেস্কো তারা তাদের অপারেশনস কর্মকাণ্ড সাসপেন্ড করতে বসেছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু জনাব এহসানুল হক মিলন নকল থামানো বলুন, প্রশ্নপত্র ফাঁস বলুন, সেটা দিয়ে পুরো দেশে একটা সমাদৃতি পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু থামাতে পারেননি। এবং এটাও বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আজকে আরেকটা কথাও বলেছেন, এটা সত্যি। ঢাকা কলেজের একটা বিশেষ কক্ষে বিশেষভাবে ওই 24তম বিসিএস ক্যাডার সার্ভিসের পরীক্ষা কিন্তু নেওয়া হতো, যেখানে পরীক্ষার প্রশ্ন ফাঁস করার কোনো ব্যাপার ছিল না, কি লিখতে হবে বলে দিয়ে লিখিয়েই পরীক্ষা পাশ করিয়ে ক্যাডার সার্ভিসে ঢোকানো হতো। সুতরাং বাবুল ভাইকে মনে রাখতে হবে, আমি শুধু বাবুল ভাইকে ছোট করতে পারলে জিতে যাব না, আমাকে বাস্তবতাটা বলতে হবে। বাংলাদেশের সত্যিকার অর্থে দুর্নীতির একটা তীব্র সংস্কৃতি বিরাজমান এবং সেই জায়গায় আজকে আমি খুব খুশি হয়েছি যে বাবুল ভাই খুব কনসার্ন, আমরাও কনসার্ন। এবং আমি মনে করি যে এতদিন বিএনপির পেট্রোল বোমা আমাদেরকে থামাতে হয়েছে, এতদিন জঙ্গিবাদ আমাদের থামাতে হয়েছে, এখন আশা করছি আগামী 5 বছর বাবুল ভাইরা নতুন করে কথা তৈরি না করে আমাদেরকে সত্যিকার অর্থে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার যে সুযোগটা সেটা শান্তি মতো করতে দিবেন। জি, রাশেক রহমান,
কেউ কেউ বলার চেষ্টা করছেন লাভ আছে বলে সরকার চায় না আন্দোলন থামুক। আমি রাশিদ রহমানকে একটা প্রশ্ন করে দিই। আপনি প্রশ্ন করতে চান? প্রশ্ন করি। জি, আচ্ছা, sure. আমি যে একটা প্রশ্ন করলাম, ওনারা মুক্তিযোদ্ধা কোটা বা কোটার পক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ শক্তভাবে, আমি দেখছি। তাহলে 18 সালে কি কারণে কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়েছিল? ছাত্রদের আন্দোলনের চাপে? এখন কি তারা হালে পানি পেয়েছেন? আর আজকে ওনারা বলছেন যে বিরক্ত হয়ে বা ক্ষোভে হয়ে বা রাগান্বিত হয়ে করেছেন। তাহলে কি সংবিধানের শপথ, যেটা আমাদের শপথ নিলেন যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে করবেন না, এই বিষয়টা উনি কিভাবে বলবেন? জি, দয়া করে 1 মিনিট সময়। বাবুল ভাই, জি, সংবিধান আসলে কে ভাঙতেছে এবং সংবিধান কে মানে না, এটা যদি আপনি সত্যি বুঝতে চান আন্তরিকভাবে, একদিন আসেন, শুধু এটা নিয়ে আলাপ করি, আমি আপনাকে বুঝিয়ে দিব না, আপাতত যে এইটা করি। প্রতি সেকেন্ডে একবার নিঃশ্বাস নেওয়ার মধ্যে দিয়ে আপনি সংবিধান ভাঙতেছেন। কারণ বাংলাদেশ আমি যে শপথ কারণে নিই নাই। বাংলাদেশ শপথ নেওয়া লাগে না, ওই জায়গায় আপনি সংবিধান বুঝেন নেই। বাংলাদেশের নাগরিক হিসাবে ইউ আর সাপোজ টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন ইভেন উইদাউট টেকিং দ্য ওথ। আমার সো যারা সংবিধান এবং মন্ত্রী শুনেন, এমপিদের আমি মধ্যে বলি, পার্থক্য আপনারা যে আছে। যে আমাকে রাশিদ রহমান, আমি একটু ইন্টারাপ্ট করি, ওইটুকু শুধু উত্তর দেন। রাগের বশর না, আমি বলছি, আমি বলছি, আপনি প্রশ্ন করেছেন, তাকে উত্তর দিবেন। Right, ওটা বলছি। আমার জায়গাটা খুব সহজ। সংবিধান না বুঝে সংবিধান নিয়ে কথা বলা খুব সহজ, বিশেষত টকশোতে এসে। কারণ আপনি জানেন সময় পাবেন 2 মিনিট, আমিও পাবো 2 মিনিট। আপনি তো এবং যারা মনে করে যে শপথ নিয়ে শুধুমাত্র সংবিধান মানতে হয়, তাদের সাথে সংবিধান নিয়ে কথা বলার কোনো মানে হয় না। সব জায়গায় আমি বিতর্ক করব না। আমি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন। এটা নাম্বার 2, এটা খুব ক্যান্ডিড একটা ডেলিভারি ছিল, সুতরাং সেটা অ্যানালিসিস করার মতো সময় এখানে নাই। বাট আমি যেটা বলতে চাই, প্রথমত কোটা নিয়ে যদি আপনি কথা বলেন, কোটা এবং মেধায় কোনো সাংঘর্ষিক অবস্থান নাই। কেন নাই? কারণ আপনি কোটা ভুলে যান, মেধা ভুলে যান। 100 জন লোক যদি বিসিএস ক্যাডার সার্ভিসে পরীক্ষা দেয়, তাহলে সব মিলিয়ে 2.24% লোক, 2.24% লোক এই পরীক্ষাগুলোতে মেধা তালিকায় উত্তীর্ণ হয়। 2.24% প্রতিটা লোককে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভায় পাস করতে হবে। পাস করার পরেই শুধুমাত্র যদি, আবার বলছি, যদি মুক্তিযোদ্ধা কোটার ওই পরিমাণ মানে উত্তীর্ণ ব্যক্তি থেকে থাকেন, তারা চাকরি পাবেন। আর যদি না থাকেন, তাহলে যেই জায়গায় গ্যাপ আছে সেই জায়গায় নর্মালভাবে যা চলে আসে তাই। এবং এখানে যে কোটাতেই জায়গা পাক না কেন, কারো কোনো মেধা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। সুতরাং আমি এই বক্তব্য নিয়ে আর আগে যাওয়ার আগে আশা করব যে বাবুল ভাই সত্যিকার অর্থে বিসিএস ক্যাডার সার্ভিসের রিক্রুটমেন্টের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কি সেটা নির্মোহভাবে পড়ে জেনে এসে যদি আমার সাথে উনি কোটা নিয়ে কথা বলেন, আমি সাদরে এসে আলাপ করতে রাজি আছি। এবং আমি যমুনা টিভির মতো একটা সমাদৃত টিভি চ্যানেলে এসে বাংলাদেশের প্রতিষ্ঠিত বিসিএস ক্যাডার সার্ভিসে কিভাবে নিয়োগ দেওয়া হয়, কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ করা হয়, এই নতুন করে পাঠদানের দায়িত্ব আমি নিই। রাশিদ রহমান যথেষ্ট সময় পেয়েছেন। শহীদুল ইসলাম বাবুল, আপনার নিশ্চয়ই যুক্তি খণ্ডন করার জন্য আমি কি একটা প্রশ্ন করতে পারি? দুজনকে আপনি থামুন। এই অনুষ্ঠানের উপস্থাপক আমি, কন্ট্রোল আমি করব। যদি এটাকে প্রশ্ন করা যাবে নাকি? যদি সংসদ ভাবেন আমি স্পিকার, আমার পারমিশন ছাড়া প্রশ্ন করা যাবে না। আমি আগে প্রশ্ন করব, দেন ইউ ক্যান আস্ক হিম কোশ্চেন। শহীদুল ইসলাম বাবুল, আপনার কোনো যুক্তি থাকলে জমিয়ে রাখুন। রাশেক রহমান, আমার যে প্রশ্ন ছিল, কেউ বলবার চেষ্টা করছেন লাভ আছে বলে সরকার চায় না আন্দোলন থাকুক। আমি একটা উদাহরণ দিয়ে বলি। সাংবাদিক শ্যামল দত্ত বলেছেন যে আন্দোলন থাকুক, আন্দোলন না থেমে যাক। শ্যামল দত্ত বলেছেন কোথাও না কোথাও একটা লাভ আছে। শিক্ষকদের অনেকেই তো সরকারের কাছের লোক, এই আন্দোলন এখনো চলছে, এটা অ্যারেঞ্জড কোনো বিষয় কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আসলে কি রাশেক রহমান সরকার চায় না যে এসব আন্দোলন থামুক? কেন না? আন্দোলন থামলেই গণমাধ্যম সহ সাধারণ জনগণ কথা বলবে মরিচের কেজি 400 টাকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, গ্যাস সংকট, রাত জেগে রান্না করতে হচ্ছে সাধারণ মানুষকে, লোডশেডিং, কোটি কোটি টাকা ব্যয়ের পরেও কয়েক ঘন্টা বৃষ্টিতে ডুবে যায় রাজধানী ঢাকা, ভারতকে রেলের টিকিট দিয়ে দেওয়া, রিজার্ভ সংকট, বাংলা রপ্তানি আয়ের হিসেবে গড়মিল। আন্দোলন কি কোনো আসলে শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা কিনা? এটার জন্য আমি আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি, তারপরে আমি আপনাকে প্রশ্ন করার জন্য সময় দেব। আমার 2 মিনিট সময় লাগবে না, কারণ জনাব শ্যামল দত্ত একজন সমাদৃত সাংবাদিক এবং সম্পাদক। তিনি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। এখন উনি কেন এই কথা বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি না। এটা গেল একটা। আমি বুঝি না কোনটুকু আপনার, বাট ওনার কথার উত্তর আমি দিতে পারি না, কারণ আমি নিজে তো আসলে
প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট না বা তার পত্রিকার সাথেও না। এখন উনি কোন তথ্যের ভিত্তিতে বলেছেন এটা ওই দায়িত্ব ওনাকে নিতে হবে। আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের কর্মী, সুতরাং আমি আওয়ামী লীগের নেত্রী যা বলেন সেটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি মনে করি ওই জায়গাটাই আমার সীমাবদ্ধ থাকা উচিত। ঠিক একইভাবে আপনারও ওই জায়গাটাতে সীমাবদ্ধ থাকা উচিত। এটা এক। আর আমি কি প্রশ্ন করতে পারবো? না, আপনি আমার প্রশ্নের উত্তর আপনাকে আগে দিতে হবে। এইটাই আমার আমার প্রশ্ন যেটা ছিল, এই আন্দোলন থামলেই জনগণ কথা বলতে শুরু করবে মরিচের কেজি 400 টাকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, গ্যাস সংকট, রাত জেগে রান্না করতে হচ্ছে সাধারণ মানুষকে, কোটি কোটি টাকা ব্যয়ের পরেও কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় রাজধানী, ভারতকে ট্রানজিট দেওয়া, রেলের ট্রানজিট দেওয়া, রিজার্ভ সংকট, রপ্তানি আয়ের হিসেবে গরমিল, এসব ঢাকতেই কি আন্দোলনটা চলুক, সেটা সরকার চায় কিনা? বাঙালি তো খুব রেজিলিয়েন্ট একটা জাতি, এটা নিয়ে আমরা গর্ববোধ করি এবং আমার তো মনে হয় না কোথাও ভারত নিয়ে আলাপ বা অতিবৃষ্টিতে বন্যার পানি জমে যাওয়া বা ধরেন আপনি মরিচের কথা বললেন, আমি উদাহরণ হিসেবে যে দিই মরিচ, বা কোনো বিষয়ে আলাপ করা বন্ধ ছিল অন্য কোনো আন্দোলনের কারণে, এই ধরনের কোনো ঘটনা তো আমার চোখে পরিলক্ষিত হয়নি। আপনার হয়েছে? আমি তো বেশ কয়েকটা দৈনিক পত্রিকা পড়ি, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না যে পত্রিকার পুরো সম্পূর্ণ প্রথম পৃষ্ঠা শুধুমাত্র শিক্ষকদের ছবি, শিক্ষকদের বক্তব্য। আমি তো সব বিষয়ই দেখতে পাচ্ছি এবং সদর্পে দেখতে পাচ্ছি। আমি তো প্রতিদিন টক শোগুলো দেখি, বাংলাদেশে 33টা টক শো হয়, আমি তো কোনো টক শোতে শুধু শিক্ষকদের নিয়ে কথা বলতে দেখছি না, আমি তো চীন নিয়ে কথা বলতে দেখছি, চাকরের 400 কোটি টাকা নিয়ে কথা বলতে দেখছি, বেগম খালেদা জিয়ার যে চাকর সে টিভি চ্যানেলের মালিক হয়ে গেল, স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেল, এমনকি ওনাদের দলের বড় নেতাও হয়ে গেল। সেই চাকরের কথা বলতে শুনি বা দেখি, তো আমি তো বুঝতে পারছি না আপনি এটা কোথা থেকে পাচ্ছেন। বাঙালি তো কথা বলা বন্ধ করে না, বাঙালিকে চা দেন, চায়ের স্টল দেন, তাকে বিষয় দেন, সে কথা বলবে। জি, এটা আপনার টেক। জি, এবার আপনি প্রশ্ন করতে পারেন রাশিদ রহমান, 30 সেকেন্ড। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিছি, আপনি দিচ্ছিলেন তো প্রশ্ন করতে। বললাম যে চাকরের কথা, একটা নাম করা চাকরের কথা বললাম বিএনপির সময়। না আমি বলে সবাই জানে, বুঝতে পারছি আমি কি বলছি। না, আপনি কি বেগম খালেদা জিয়া চাকর ছিলেন, যিনি এই দলেরই বড় নেতা হয়েছেন, রাশিদ রহমান বড় ব্যবসায়ী হয়েছে। জি, আপনি শহীদুল ইসলাম বাবুলকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলেন। না, আমি উত্তর দিয়ে দেন, প্রশ্ন করব না। জি, শহীদুল ইসলাম বাবুল, রিজার্ভ সংকট চলছে, প্রধানমন্ত্রীর ভারত সফরে রেলের ট্রানজিট দেয়া নিয়ে দেশের সমালোচনা, চীন থেকে আশানুরূপ ঋণ সহায়তা না পাওয়া, এসব বিষয়ে যে সময়ে সরকারের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা, ঠিক তখনই কোটা ইস্যু, শিক্ষকদের আন্দোলন চলছে। আপনারাও দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি, গ্যাস বিদ্যুৎ সংকট, রিজার্ভ সংকট সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হলেও ছাত্র শিক্ষকদের আন্দোলনে সমর্থন দিয়েছেন। এটা নিয়ে রোজই কথা বলে যাচ্ছেন, মানে অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি করার একটা প্রচেষ্টা সবসময় বিএনপি চালায়, যেটা বলা হয় যে হেফাজতের কাঁধেও আপনারা বন্দুক রেখে গুলি চালাতে চেয়েছিলেন। সেই চেষ্টা কি এখনো করছেন কিনা? 2 মিনিট শোনেন, শুধু ছাত্ররা কেন, শিক্ষকরা কেন, রিক্সা শ্রমিক, কৃষিজীবী মানুষ, যেই তার অধিকারের জন্য, যৌক্তিক অধিকারের জন্য আন্দোলন করবে, তার পাশে বিএনপি থাকবে, সমর্থন দিবে। এটা আপনি এর মধ্যে ষড়যন্ত্র খুঁজতে পারেন, এর ভিতরে আরও যা ইচ্ছা আপনি খুঁজতে পারবেন, তাতে কিছু আসা যায় না। বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে সবসময় বিএনপি আছে। এটা হলো আপনার কথার উত্তর। আমি কিছু প্রশ্ন ওনারা করেছিলেন, উত্তর দেননি। অনেক কথা বলেছেন, আমি সংবিধান আমরা বুঝি না, ধারণ করি না। মন্ত্রীদের জন্য, এমপিদের জন্য, শপথবদ্ধ মানুষের জন্য যেমন সংবিধান, আমার জন্য সেরকম এরকম বলেছেন। ওই গানের কথা আছে না, যে অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে তোমার ভাষা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। তো সবই জলাঞ্জলি আর কি। কি বলবো, আপনি যেগুলো বলছিলেন, এই যে রিজার্ভ সংকট, এই সংকট মানুষের জীবন জীবিকা কোথায় গিয়ে ঠেকেছে, এটা চিন্তা। চীন সফর নিয়ে আমাদের রাশেক সাহেব অনেক কথা বলেছেন। বিএনপির কি একজন কর্মচারী, উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। আপনাকে সেটা বুঝতে হবে, কিভাবে কর্মচারী হলো আমি জানি না। এই মানুষকে ইগনোর করা, মানুষকে অসম্মান করা, এটা আওয়ামী লীগের নেতার ব্যক্তিগত আক্রমণ করবার জন্য, সেই বিষয়ে আমি দুর্নীতি করেছিলেন, মানে তিনি কর্মচারীই হোক আর প্রধানমন্ত্রীর উপদেষ্টাই হোক, দুর্নীতি তো করেছিলেন। কিভাবে দুর্নীতি করলেন আপনি প্রমাণ করেছেন। আপনার আদালত আছে, 16 বছর আপনি ক্ষমতায় আছেন, 16 বছর আপনি মুখে বললে, বায়বীয় আক্রমণ করলে এটা তো হচ্ছে না। আপনি 17 বছর এই রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা, আপনি অনুসন্ধান করেছেন, কেন করেননি? এখন আপনি বলছেন দুর্নীতিবাজ। এগুলো বাদকাবাদ, এগুলো ব্লেম করা, মেলাইন করবার জন্য এগুলো বলা, এর কোনো অর্থ নাই। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকতো তাহলে অভিযোগ করলে সেটা বিশ্বাসযোগ্য হতো। আপনি যে সংকটের কথা বললেন, কোন সংকট বাংলাদেশে নেই আপনি বলেন? এই যে শিক্ষকরা, ছাত্ররা শুধু আন্দোলন করছে, বিষয়টা তাই। আমি দেখলাম রিক্সা শ্রমিকরা বিক্ষোভ করছে, মিছিল করছে, তাদের দিন চলছে না। আপনার এই যে নিটওয়ার শ্রমিক, কর্মচারী, মালিক, তারা আগামীকাল থেকে স্ট্রাইকে যাচ্ছে, কেন যাবে না? আপনার খবর নিয়ে দেখেন, মিল কারখানায় বিদ্যুৎ কি পরিমাণে সংকট। আপনি খবর নিয়ে দেখেন, সিএনজি কিনতে পারছে না, এলএনজি কিনতে পারছে না গভর্নমেন্ট, বিল দিতে পারছে না। ওই যে ত্রিপুরার কিছু থেকে আমাদের এখানে বিদ্যুৎ আসছো, সেই বিল দিতে পারছে না। আদানির
বিল আরো এক মিনিট। দিতে পারছে না, রিজার্ভ সরকার তলেন, আপনি যে বলবে না সরকার এত মানে কি বলবো প্রতারক এবং জোচ্চোর, যে সেই তথ্যগুলো এই চীন সফরের পরে বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে প্রতি সপ্তাহে তারা অর্থনীতির সূচকের ঘোষণা করতো, এখন তারা বলছে তারা সেটা মাসে মাসে করবে, ওয়েবসাইটে করবে, সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। এই যে বিষয় কোন দিকে যাচ্ছে দেশ, এদিকে আপনার খেলাপি ঋণ 4 লক্ষ কোটি টাকা, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 1,60,000 কোটি টাকা, মিথ্যা অসত্য অর্থনীতিবিদরা বলছেন। তারপর যে বৈদেশিক ঋণ $100 বিলিয়ন, প্রত্যেকটা মানুষের ঘাড়ে 1 লক্ষ টাকা করে, যেটা বিগত 12 বছরে আপনার 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এই যে সামগ্রী, এখন আপনি চীনে গিয়েছেন 200 জনের লাট বহন নিয়ে 50 বিলিয়ন ইউয়ান, RMB আপনি চেয়েছিলেন, পেয়েছেন 1 বিলিয়ন ইউয়ান, আপনার তারপরে সফর আগে শেষ করেছেন, সেটা নিয়েও অসত্য। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একরকম বলছেন, পররাষ্ট্রমন্ত্রী আর একরকম বলছেন, কোনোটার সাথে কোনোটার মিল নাই, দিন রাত চাই এই যে তথ্যহীনতা, ডিসইনফরমেশন, প্রতিটি পর্যায়ে অসত্য, মিথ্যা, প্রতারণা। দেখেন রপ্তানিয়া, আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। রপ্তানিয়া এতদিন নিয়ে আপনার এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো EBB তারা যেটা বলেছিল, বাংলাদেশ ব্যাংক NBR বলছে তারা মিথ্যা বলেছে, অসত্য বলেছে, ভুল বলেছে। $70 বিলিয়ন মাথা পিছাইকে ফুলিয়ে ফিপিয়ে দেখাবার জন্য, বা কি বলে গড় রিজার্ভকে ফুলিয়ে ফিপিয়ে দেখাবার জন্য প্রতি মাসে বিগত অর্থ বছরের 10 মাসে $14 বিলিয়ন তারা বেশি দেখিয়েছে রপ্তানিয়ায়। এখন বাংলাদেশ ব্যাংক বলেছে এই তথ্য ঠিক নাই। যখন রিজার্ভে টান পড়েছে, যখন কোনো জায়গাতে ভিক্ষা পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, তখন এই অবস্থায় দাঁড়িয়েছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। জি, রাশিদ রহমানকে ঠিক এই পয়েন্টে আমি প্রশ্ন করতে চাই। ডক্টর আহসান এইচ মনসুর সমালোচনা করেছেন এই যে জি রপ্তানির পরিসংখ্যানে যে গরমিলটি দাঁড়িয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, সেটা নিয়ে সমালোচনা করেছেন এবং বলেছেন ব্যাংকে টাকা নেই, ডলারও নেই। ইসলামী সহ বেশ কয়েকটি ব্যাংক আমানত ভেঙে দায় মেটাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন রেখে তিনি বলেছেন, এভাবে থালা বাসন বিক্রি করে কতদিন পোলাও কোরমা খাওয়া যাবে? রপ্তানির তথ্য ফুলিয়ে দেখানোর সমালোচনা করেও তিনি বলেছেন যে ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশ করা হলে দেখা যাবে কেন্দ্রীয় ব্যাংক ক্ষমতাবানদের কাছের মানুষদের সাথে যোগসাজশ করে আরও বেশি তথ্য লুকিয়ে রেখেছে। সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুও খুব ইন্টারেস্টিং কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, যারা কালো টাকা সৃষ্টি করে, যারা কালো টাকা মালিক, তারা প্রধানমন্ত্রীর আশেপাশে ঘোরে। সাদা দরবেশ, কালো দরবেশ, আরও অনেক নতুন নতুন কাওয়া এসেছে, কাওয়ারা সব খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে বিদেশে। এই যে আহসান এইচ মনসুর এবং দিলীপ বড়ুয়া এবং আরও কয়েকজন কথা বলেছে, তাদেরটাই আমি উল্লেখ করে প্রশ্ন করতে চাচ্ছি, আসলে এই অবস্থা কি এতটা খারাপ? 2 মিনিট। বাবুল ভাইয়ের কথা শুনে মনে হলো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আমি তো আসলে কোনো স্পেসিফিক কিছু বলিনি, উনি নিজেই হরহর করে যে দুর্নীতি করছে এবং কোন পর্যায় থেকে কোথায় গেছে নিজেই স্বীকার করলেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই অকপট স্বীকারোক্তির জন্য। এনিওয়েজ, আহসান এইচ মনসুর সাহেব জ্ঞানী একজন মানুষ এবং আমি ওনার জ্ঞানের সক্ষমতার প্রদর্শনী যেখানে তিনি করেছিলেন, অর্থাৎ বৈদেশিক বিভিন্ন সংস্থায়, সেই জায়গার থেকে আসতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রপ্তানি আয়ের যে বৈপরীত্যের কথা আপনি বলছেন, সেখানে 3টি সংস্থা, একটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, একটা NBR, একটা বাংলাদেশ ব্যাংক, 3 জায়গা থেকে তথ্যগুলো নিয়ে এই ডিসকোর্সটা তৈরি হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যাদের উপরে ভিত্তি করে অর্থনৈতিকভাবে আমরা কতটা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য না, এটা নির্ভর করে সেই IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা ADBর হিসাবে আকলন বিকলনে কিন্তু বাংলাদেশের অবস্থান খুবই গ্রহণযোগ্য একটা জায়গাতেই আছে, বিপজ্জনক জায়গায় নাই। সুতরাং আমি একজন জ্ঞানী মানুষকে ছোট না করে বলতে চাই যে বাবুল ভাই যেহেতু খুব চিন্তিত, তাহলে বাবুল ভাই বিএনপিতে যারা অর্থনীতি খুব ভালো বুঝে, সকলকে নিয়ে বইপত্র নিয়ে ক্যালকুলেটর নিয়ে একটা প্রস্তুতি নিতে পারেন, যেখানে তাদেরকে হয়তো বা লাগতে পারে আগামী দিনে। তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আশু ভবিষ্যতে তাদেরকে প্রয়োজন হবে না, কারণ বাংলাদেশের মানুষ রিজিলিয়েন্ট এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্ব, সেই জায়গার থেকে অর্থনীতির অবশ্যই সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় অর্থনীতি বিভিন্নভাবে সংকটময় অবস্থায় আছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা একেবারে হারিয়ে যাবো, ডুবে যাচ্ছি বা আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। সুতরাং আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো, এটা বাস্তবতা। আর 2 নম্বর হচ্ছে, আমি নিজে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার চীন সফরের একজন কি বলে ডেলিগেট ছিলাম। সেই জায়গা থেকে আমি নিজে যা দেখেছি সেটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, চীন এবং বাংলাদেশ একটা মোডাস অপারেন্ডে একমত হয়েছে, যেটা আমরা এখানে বলছি না। সেটা হচ্ছে যে যত টাকাই বাংলাদেশের লাগুক, চীন সেটা দেবে, কিন্তু সেই মোডাস অপারেন্ডে হচ্ছে একটি টাস্ক ফোর্স তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশে এসে অ্যাসেসমেন্টের ভিত্তিতে আরো 1 মিনিট হবে। এটা গেল 1। 2 নাম্বার, 1 বিলিয়ন RMB যেমন দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আরও $2 বিলিয়ন দেওয়ারও কমিটমেন্ট করা আছে। শুধু তাই না, আপনাকে এটাও বলতে চাই
বাংলাদেশের এসিসি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বিডা এবং ওখানকার যে রাষ্ট্রদূত এবং তাদের যে অন্যান্য কর্মকর্তা, তাদের সকলের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিফ গেস্ট ছিলেন সেখানে চায়না একটি ইনভেস্টমেন্ট সামিটে। সেই জায়গায় এইচএসবিসির যিনি শীর্ষ কর্মকর্তা, হুয়াওয়ের যিনি শীর্ষ কর্মকর্তা, চায়নার সবচেয়ে বড় যে কর্পোরেট বডিগুলো তারা যেমন উপস্থিত ছিলেন, ঠিক একইভাবে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের শত শত ব্যবসায়ীরা বিনিয়োগ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা দেখে আপনাকে আমি বলতে পারি যে সিইং ইজ বিলিভিং, সুতরাং নট নেসেসারিলি হিয়ারিং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং। সো আই স ইট, এবং যেহেতু আপনার অনুষ্ঠানে প্রায় আসি, আমরা না $500 বিলিয়ন চেয়েছিলাম, আমাদের এক্সপেকটেশন ছিল, বা চীন কোথায় $500 বিলিয়ন, সরি $5 বিলিয়ন, কেউ $5 বিলিয়ন চায় না। হ্যাঁ, এটা কথা হয়েছে, কেউ জি, আমরা কেউই $5 বিলিয়ন চাই না। আমাদের জায়গাটা খুবই সুস্পষ্ট। আমাদের সুস্পষ্ট জায়গাটা হচ্ছে, 500 হতেই পারে না, আমাদের জায়গাটা হচ্ছে সুস্পষ্ট। সেটা হচ্ছে অন নিড বেসিস, অন প্রায়োরিটি বেসিস, চায়না অ্যান্ড বাংলাদেশ দে আর ডেভেলপমেন্ট পার্টনার্স। আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে সামনে এগোবো। আমি আপনাকে আবারও বলছি, $1 বিলিয়ন RMBর পাশাপাশি আরও $2 বিলিয়ন কমিটমেন্ট করা আছে। হ্যাঁ, সেটা 7 হতে পারতো, 8 হতে পারতো, 9 হতে পারতো, বাট ক্রেডিট ওয়ার্দিনেস কিন্তু কমেনি। সুতরাং আপনি আমার কাছে আজকে $10 চাইলেন, আমি আপনাকে সেই জায়গায় $7 দিলাম, এর মানে এই নয় যে আমি ক্রেডিট ওয়ার্দি নই। আমার মনে হয় জিনিসটাকে অবজেক্টিভ ভাবে দেখা দরকার। রাশিদ রহমান আজ প্রধানমন্ত্রী বলেছেন যে চীন তো তিস্তা, আমি চীন প্রসঙ্গে কথা বলছি, তিস্তায় বিনিয়োগ করতে প্রস্তুত, কিন্তু পানি যেহেতু ভারত আটকে রেখেছে তাই তারাই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক, সেটাই ভালো হবে সবার জন্য। এখানে কোনো রাগ ঢোকের কোনো বিষয় নেই। তার মানে কি রাশিদ রহমান যে তিস্তা প্রকল্প আমরা ভারতকেই দিচ্ছি, এটা নিয়ে আর কোনো কনফিউশনের কিছু না? ইয়েস, অ্যাবসলিউটলি, জি, ভারতকেই দিচ্ছি। হ্যাঁ, দিবেন। জি, এবং ওকে, ভারতকেই দিচ্ছি, তাহলে তার কিছু বলবারই নেই। শহীদুল ইসলাম বাবুল, তিস্তা প্রকল্প আমরা ভারতকেই দিচ্ছি, আপনার কোনো কমেন্ট আছে কি? 2 মিনিট। এই যে চায়না সফর, প্রধানমন্ত্রী সর্বশেষ অনেক ঢাক ঢোল পিটিয়ে 200 জনের লাট বহর নিয়ে প্রধানমন্ত্রী গিয়েছেন, অর্জন হলো পর্বতের মুশিক প্রসাদ। 50 বিলিয়ন ইউয়ান চেয়েছেন, পেয়েছেন 1 বিলিয়ন ইউয়ান, বাংলাদেশি টাকায় 1600 কোটি টাকা পাত্র, যেটা আমাদের ফরিদপুর জেলার ছাত্রলীগ সভাপতি একাই 2000 কোটি টাকা ভাইকে দিয়েছে, তার চাইতে কম। এর একজনকে যদি ধরে, এর যদি বেনজিরকে বলে যে টাকাটা লাগবে, তিনিও সেটা দিয়ে দিতে পারেন। গাল গল্প অনেক হয়েছে, এর পিছনে রাজনীতি আছে পরিষ্কার। এই যে যেমন তিস্তার কথা আপনি বললেন, তিস্তা প্রকল্প চায়না অনেক আগে থেকে চেয়েছে, ভারত চায়নি। সাম্প্রতিক সময়ে যখন চায়না চেয়েছে, তাদের ভূ রাজনৈতিক কৌশলের কারণে ভারত এখানে বাগড়া দিল, আমরা করে দেবো। কি করে দেবে আমাদের জানা আছে। এর আগে চায়না আমাদের ডিপ সিপোর্ট চেয়েছিল, যে আমরা একটা ডিপ সিপোর্ট করে দেবো, আপনি দেননি, সেটাও ভারতের বাগড়ায়। আবার পররাষ্ট্রমন্ত্রী বললেন যে তিনি কি চায়না গিয়েছেন, নরেন্দ্র মোদী জানিয়ে গিয়েছেন, অনুমোদন করে। একটা স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে জানিয়ে অন্য দেশ সফরে যাবে, এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? আমরা কি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট? এই যে এগুলো তো চায়না বিশ্লেষণ করে, তাদের কূটনীতি অনেক উচ্চ আমাদের চাইতে। সেই জন্য ইকোনমিক টাইমস ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, সে এই বিষয়গুলো পরিষ্কার করে, আপনি এটা পড়ে দেখবেন, জয় করে ব্যাখ্যা করেছে যে চীনের ক্ষোভে, এবং চায়নার যে শি জিনপিং, ওরা বলেছে আধা ঘন্টা সময় দিয়েছেন, এন্টারপ্রেনার সহ, দোবাসী সহ, তার মানে 15 মিনিট মাত্র সময় পেয়েছেন। তখন সেনেগালের প্রেসিডেন্ট বা আফ্রিকার একটা দেশের প্রেসিডেন্ট চায়না গিনি বিসাওয়ের প্রেসিডেন্ট চায়না সফর করছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরকে ওরা কি পরিমাণ, কত তাচ্ছিল্য করে গুরুত্ব দিয়েছে, আর গিনি বিসাওয়ের প্রেসিডেন্টের সেটা তারা পরিষ্কার করে ডিটেলস বলেছে। সেই জন্যই বলি যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে যে বলছেন না যে খেলছে একদিক দিয়ে চায়না একদিক দিয়ে ভারত, এখন শেষমেশ এসে সেটা ধরা পড়েছে। এই যে চায়না থেকে বাংলাদেশের ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, তারপরে বিশ্ব ব্যাংক, কি বলে জাইকা, প্রত্যেকের কাছ থেকে আপনি লোন নিয়েছেন। ওয়ার্ল্ড ব্যাংক, এই IMF এর লোন তো দ্বিগুণ পেলেন তৃতীয় কিস্তি, তারপরও আপনার রিজার্ভ 12 বিলিয়নে নেমে এসছে সর্বশেষ খবর হিসাবে, যেটা ব্যবহারযোগ্য রিজার্ভ। আমি একটা প্রশ্ন করে সময় দিচ্ছি। হাসানাইফ মনসুরের কথা বলেছিলেন, নট দ্যাট, বিরূপাক্ষ পাল বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তারপর ওহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রত্যেকেই এই উদ্বেগের কথা, যদিও ওনাদের কোনো উদ্বেগ নেই। জি, চীন ও ভারত সফর নিয়ে বিরোধীদের সমালোচনাকে মানসিক অসুস্থতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভারতে গেলাম দেশ বেঁচে এলাম, চীনে গেলাম খালি হাতে ফিরে এসেছি, যেটা আপনারা বলছেন। তারা এগুলো জেনে বুঝে বলেন নাকি আমাকে হেয় করতে বলেন বুঝি না, এটা তাদের মানসিক অসুস্থতা। ভারত সফরের পর আপনারা যখন বলেছেন যে দেশের স্বার্থ বিলীন করে দিয়ে আসছে, আবার চীন নিয়ে বলছেন খালি হাতে ফিরে এসেছে প্রধানমন্ত্রী, মানে দেশ বিক্রির অভিযোগ করলে তো চীন সফরে দেশ বিক্রি। আমি বলছি আপনি চীন থেকে কিছু পাবেন না, আপনি চীন থেকে কিছু পাবেন না, কারণ ভারতকে আপনি যেটা দিয়েছেন, চীনকে আপনি সেটা দিতে পারছেন না। ভারত যা চাইবে আপনার তাই দিতে হবে, কারণ
ভারত আপনাকে ক্ষমতায় রেখেছে, আপনার দায়বদ্ধতা। প্রধানমন্ত্রী বলেছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আমাদের নির্বাচনে সহযোগিতা করেছিল, তারা পাশে না দাঁড়ালে কি হতো সেটা বলা যায় না। এটা পরিষ্কার, আওয়ামী লীগ ভারতের কাছে কিছু চাইবার নাই, তারা যা বলিবে তাই তাহাকে শুনিতে হবে, কারণ না হলে ক্ষমতা কুইট। এই যে বিষয়, এটা বাংলাদেশের জন্য, স্বাধীন রাষ্ট্রের জন্য খুবই উদ্বেগজনক। সেই জন্যই চীন থেকে মুখ ফিরিয়ে আনা হলো, সেই জন্যই আমাদের যা হবার অর্থনীতি, এই লুণ্ঠন অর্থনীতি চললো, সেই জন্য ন্যায় অন্যায় আপনি যা ইচ্ছা করতে পারছেন, বলতে পারছেন। এখানে রাষ্ট্র, আইন, সংবিধান, এই যে লক্ষ লক্ষ ছেলে আন্দোলন করছে তাদেরকে আপনি রাজাকারের বাচ্চা বলে দিতে পারছেন, যা ইচ্ছা তাই বলছেন। এই যে সামগ্রিক জবাবদিহিতার শাসন, সবচাইতে প্রথম কারণ হলো আপনার এই ভোটের দখল, রাতের বেলায় ভোট, অন্যায় ভোট শুরু, বিসমিল্লাহ যেখানে গলদ। আপনি আজকে পিয়নকে চোর বলছি, আমি বেনজিরকে চোর বলছি, আজিজকে চোর বলছি, মতিউরকে চোর বলছি, কিন্তু এবং বিচার চাইছি সবচাইতে বড় চোর যে রাতের বেলায় ভোট করে তার কাছে। এটা কি সেলুকাস না? জি, আমার মনে হয় প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে, সময়ও আছে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী আজকের প্রেস কনফারেন্সে এই ঘটনার নিন্দা জানিয়েছেন, বলেছেন আমেরিকার মতো একটি দেশ যারা গণতন্ত্রের ছবক দিয়ে বেড়ায়, সে দেশে কিভাবে এমন হামলা হয়। আপনারা তো শহীদুল ইসলাম বাবুল নানান সময় সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমন পীড়নের অভিযোগ তোলেন, কিন্তু ট্রাম্পের এই ঘটনার পর কি মনে হচ্ছে না যে অন্তত আমেরিকার চেয়ে আপনারা ভালো অবস্থায় আছেন? গুলি তো আর খাচ্ছেন না, জেলে না হয়ে যাচ্ছেন। এক মিনিট, হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, সংঘাত সহিংসতা দুনিয়ার সমস্ত জায়গায় আছে, আপনাকে দেখতে হবে আইন। আপনি এটাও জানবেন যে ট্রাম্পের পুত্র, রানিং প্রেসিডেন্ট এই কি বাইডেনের পুত্র, তারও কিন্তু আদালতে বিচার হয়েছে, সাজা হয়েছে, শাস্তি হয়েছে। সেখানে আইন আছে, শাসন আছে, সমস্ত ঘটনাই ঘটতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে। পৃথিবীর বহু রাষ্ট্রনায়ক নিহত হয়েছে আততায়ীর গুলিতে, বিরোধীবাদীর গুলিতে। কিন্তু সেই বিচার বিবেচনা, আইন কার জন্য কতটুকু প্রযোজ্য, আপনার জন্য একরকম, আমার জন্য একরকম। বিষয়টা এরকম যেখানে হয় সেখানেই আশঙ্কের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র করছে, সমস্ত জায়গায় করছে, কিন্তু সেখানে বিচার আছে, আইন আছে, তদন্ত আছে। আমাদের এখানে ওই চতুর্থ শ্রেণীর চাকরি করে কেউ হাজার হাজার কোটি টাকা, শত শত করে বিমান নিয়ে, হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারে না। রাষ্ট্রের একটা সংস্থার প্রধান হয়ে হাজার হাজার কোটি টাকা সরকারের প্রশ্রয়ে, ও যেমন ভারতীয়রা যেমন এদের ক্ষমতার পাহারাদার, ওই বেনজির সাহেব দুইটা নির্বাচনে কেন করতে পারে না? একটু ভাইস ভার্সা। সরকারের কাছে তার দায় আছে, আর সরকারেরও তাদের কাছে দায় আছে। প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক, একজন আরেকজনের সহযোগিতা নিয়েছেন, এবং তার কাছে এত এত কৃতজ্ঞ থাকতে হয়। সময় শেষ, আর সময় দিতে পারছি না, কারণ সময় একদমই আমি শেষ পর্যায়ে। রাশেক রহমান, আপনাকে অফ টপিক একটা প্রশ্ন করতে চাই। ত্রাণ প্রতিমন্ত্রী কোথায় আছে জানেন আপনি? মানে সিলেটে তো বন্যা, তারপরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে, টাঙ্গাইলের ভুয়াপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ নতুন করে বন্যা দেখা দিয়েছে। সিলেটে বন্যা আরও দীর্ঘায়িত হচ্ছে। সুনামগঞ্জে চলতি মৌসুমে ৩য় দফা বন্যার শিকার হয়েছেন সুনামগঞ্জ জেলার বাসীরা। তো 2 সপ্তাহ ধরে চলছে এরকম। ত্রাণ প্রতিমন্ত্রী কোথায় আপনি জানেন? আমি জানি না। তিনি কিন্তু দেশে নেই। এই যখন অবস্থা, বিশুদ্ধ পানি, গোখাদ্য, নিরাপদ স্যানিটেশনের সংকট, শিশুদের ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, মানে অবস্থা শোচনীয়, মিডিয়া আপনি দেখে থাকতে পারেন, সেই সময় তিনি ছুটিতে আছেন। মানে বিষয়টা কেমন, মানে যারা আছেন তাদের কাছে কেমন লাগতে পারে বলে আপনার কাছে মনে হয়? 1 মিনিট সময়। সংকট বিরাজমান হয়, যিনি মন্ত্রী তার নিজ দায়িত্ব থেকে সেখানে অবস্থান থাকা উচিত। ব্যাপারটা আসলে কেমন না, ব্যাপারটা খুবই পরিষ্কার, এবং আমি বিশ্বাস করি তার যদি দায়িত্বহীনতার কোনো ব্যাপার থাকে, সত্যিকার অর্থে যদি অসুস্থ না হয়ে থাকেন বা যদি ওরকম কোনো কারণ না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন। তবে আমার মনে হয় এটা নিবিড়ে দেখা দরকার। কি আমি না জেনে তো আর কথা বলতে পারি না। তবে আমি আইনের শাসনের কথা বাবুল ভাই শুনতেছিলাম, এবং শুনে আমার খুব মজা লাগলো। সেটা হচ্ছে যে মেজর জেনারেল জিয়াউর রহমান ইনডেমনিটি বিলটা ওনার সংসদে পাশ করায় নিলেন, তখন আইনের শাসন হইল না, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আটকায় দিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলায় আপনি ওয়াসার পানি দিয়ে পুরা আলামত সব ধুয়ে মুছে সারকার করে দিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফবিআই আসলে এফবিআইকে সহযোগিতা করলেন না, তাদের ওয়েবসাইটে গেলে এখন আপনি রিমার্কস খুঁজে পাবেন যে বিএনপি সরকার করে। যারা এই আইনের শাসনের কথা বলে, যাদের সময় ধরেন শাহ এম এস কিবরিয়া সাবেক অর্থমন্ত্রীকে হত্যা করা হলো, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হলো, হ্যাঁ আমাদের মমতাজ সাহেবকে হত্যা করা হলো, সেই বাবুল ভাই এখন আইনের শাসনের কথা বলতেছে। আমি এমেজড হয়ে যাই। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি ওইটাই বলতে চাচ্ছি, আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে বিলিভ মি, আমার বাবুল ভাইয়ের সাথে আসলে মৌলিক জায়গায় কোনো বিতর্ক নেই। আমরা দুর্নীতিবাজদের বিচার হোক, শাস্তি হোক, এটা চাই। আমি শুধু বলতে চাই যে বাবুল ভাই লন্ডন থেকে আসা ব্যবস্থাপত্র ভুলে গিয়ে যদি আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করে, আমি বিশ্বাস করি দুর্নীতিবাজদেরকে অনেকাংশে আমরা শহীদুল ইসলাম বাবুল এক লাইনে বলতে হবে, আমার সময় শেষ আসলে অনুষ্ঠানে। ওই যে বলা হয় না যে ইফ ইট ইজ ক্যাট হোয়ার ইজ মিট, আর ইফ ইট ইজ মিট হোয়ার ইজ ক্যাট, একটা গল্প আছে যে এটা যদি বিড়াল হয় তাহলে মুরগিটা কই। তাই
আওয়ামী লীগের দুর্নীতির বিচার যদি আওয়ামী লীগ করতে যায়, আওয়ামী লীগের পরতে আমরা তো পরতে পরতে, তাহলে তো আওয়ামী লীগ করবো, থাকবে না। আপনারটাও করবো, তাহলে আওয়ামী লীগটা তার করবো, আওয়ামী লীগ রাজনীতি থাকবে নিয়ে না। আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী পর্বে আবারও দেখা হবে, সাথেই থাকবেন।